এটা হচ্ছে পার্ট 1 সেকশন সি এর একটা টপিক, রেসপন্সিবিলিটি সেন্টারস এন্ড রিপোর্টিং সেগমেন্টস। আচ্ছা, টপিকটা পরিচিত বা অপরিচিত যাই হোক, আসলে মূল বক্তব্য যেটা দিতে যাচ্ছে সেটা আসলে খুবই বোধগম্য এবং সহজ। যেমন দেখেন, রেসপন্সিবিলিটি সেন্টারটা কি? যে রেসপন্সিবিলিটি সেন্টার ইজ এনি পার্ট, সেগমেন্ট অর সাব ইউনিট অফ অ্যান অর্গানাইজেশন। এক কথায় মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে রেসপন্সিবিলিটি সেন্টার বলতে কি বোঝাতে চাচ্ছে এবং এর সাথে রিপোর্টিং এর কি সম্পর্ক। কারণ একটা প্রতিষ্ঠান, বিশেষ করে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তার অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে, অনেক পার্ট থাকতে পারে, সাব ইউনিট থাকতে পারে, ইভেন তার ডিফারেন্ট টেরিটরিতে কাজ করতে পারে। এগুলোকে আসলে ধরা হয়েছে এক একটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট বা সাব ইউনিট কে আসলে রেসপন্সিবিলিটি সেন্টার হিসেবে ট্রিট করা হয়। The segment may be a division, a product line, a geographical area, or any other meaningful unit. মানে এই সেন্টার গুলা বা সেগমেন্ট গুলা কি কি হতে পারে? একটা ডিভিশনকে আমরা একটা সেগমেন্ট মিন করতে পারি, তার একটা প্রোডাক্ট লাইনকে আমরা সেগমেন্ট ধরতে পারি, বা ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে যে ডিভিশন ভিতরে বলতে মানে একটা প্রতিষ্ঠানের মার্কেটিং ডিভিশন থাকে, আপনার হ্যাঁ হ্যাঁ, সেলস ডিভিশন, এগুলা ইনভেস্টমেন্ট অল আর ডিভিশন, সেগমেন্ট। এক্স্যাক্টলি। মানে প্রতিটা আলাদা আলাদা ডিভিশন, মাল্টি ডিভিশন যেগুলো থাকে আর কি। The companies will have different segments based on their activities. খুব স্বাভাবিক। A responsibility accounting system is an accounting system that measures accounting result of each responsibility center separately. হ্যাঁ, এই ডিভিশনের মানে এক একটা আলাদা ডিভিশনের জন্য একটা আলাদা আলাদা বা সেগমেন্ট বা ডিভিশনাল রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং সিস্টেম আছে। There is an account system that measures accounting result of each responsibility center separately. It is also used to measure the consolidated results of the company as a whole. মানে এটা সেগমেন্ট ওয়াইজও যেমন মেজার করা যায়, আবার টোটাল কোম্পানি বা টোটাল গ্রুপ অফ কোম্পানিজটাকেও মেজার করতে পারে তার পারফরমেন্সকে। তো দেখেন, a responsibility center's plans are expressed in its budget, and the actual results for that responsibility center are then compared against its budget to determine how well it is achieving its plan. এটা খুবই স্বাভাবিক। মানে সেগমেন্ট ওয়াইজ তো বাজেট থাকেই, যে মাস্টার বাজেট অনুযায়ী সেলস বাজেট থাকতে পারে, কস্ট সেন্টারের জন্য আলাদা বাজেট থাকতে পারে, এরকম প্রতিটা ইউনিটের জন্য বাজেট তো থাকবেই। সেটাকে আমরা বাজেটের সাথে তার পারফরমেন্সটাকে কম্পেয়ার করে তার মেজারমেন্টটা করতে পারি, পারফরমেন্স মেজারমেন্ট করা যায়। The budget is developed by the responsibility center and approved by top management. এটা তো আমরা বাজেটিং এও জানছি যে বিষয়টা, যে অ্যাপ্রুভাল সবসময় আসলে টপ ম্যানেজমেন্টই দেয়, বা বাজেট যে আলাদা আলাদা ডিভিশন থেকেও আসতে পারে। The budget of all the responsibility centers combined make up the consolidated budget. সব ডিভিশনের বাজেটকে একত্রিত করলে তো সেটা কনসলিডেটেড বাজেটই হবে। For instance, a sales budget is developed for each individual responsibility center and all the responsibility centers. এখানে রেসপন্সিবিলিটি সেন্টার বলতে কনফিউজ হওয়ার কিছু নাই। রেসপন্সিবিলিটি সেন্টার বলতে আসলে একটা সেগমেন্টকে মিন করতেছে। Responsibility center and all the responsibility centers sales budgets together make up the consolidated sales budget. Consolidating all the different budgets, অর্থাৎ সমস্ত সব ডিভিশনের আলাদা আলাদা বাজেট for all the different responsibility centers is part of the process of developing the master budget. অর্থাৎ সকল সেগমেন্টের বাজেট মিলে যেটা হয় সেটাই আসলে মাস্টার বাজেট। এই হলো রেসপন্সিবিলিটি সেন্টারের ধারণা, একদম কোর যে ধারণাটা। তো এটার পারপাসটা কি দেখি। The main purpose of the responsibility centers and responsibility accounting, অর্থাৎ এই সেগমেন্ট ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ অ্যাকাউন্টিং সিস্টেমের কথা বলা হয়েছে বা রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে, সেটার উদ্দেশ্য হচ্ছে টু ইভালুয়েট সাব ইউনিটস পারফরমেন্স and to contribute to measuring the performance of the subunits manager. দুইটা বেসিক উদ্দেশ্য। এক হলো ওই ইউনিটটাকে বা ওই সেগমেন্টের পারফরমেন্স মেজার করা বা ইভ্যালুয়েট করা, এবং সাথে সাথে ওই ইউনিটের ম্যানেজারের পারফরমেন্সটাকেও মেজার করা যায়। অর্থাৎ দুইটা পারফরমেন্স এখানে। এক হলো
ডিভিশনের পারফরমেন্স কি এবং ডিভিশনের হেড অফ দ্য ডিভিশন বা ইউনিট যে চিফ বা ম্যানেজার আছে তার পারফরমেন্সটাকেও মেজার করা যায়। So manager performance measurement provides motivation for managers of the subunits. তার মেজারমেন্ট প্রথমত মেজারমেন্ট করা এবং সেই মেজারমেন্ট অনুযায়ী সে যদি অ্যাপ্রিসিয়েশন পায় তো সেটা তার জন্য মোটিভেশন, which in turn benefits the company as a whole. So the manager of a responsibility center should have the ability to control, এটা একটু খেয়াল করেন, the manager of the responsibility center অর্থাৎ যে কোনো ডিভিশনের ম্যানেজার বা সেগমেন্টের ম্যানেজার should have the ability to control or at least significantly influence the results of the center over which he or she has control. এখান থেকে প্রশ্ন হয়, এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ, আমি একটু হাইলাইট করি। দেখেন এখানে কন্ট্রোলের কথা বলছে, হি অর সি মানে ওই ইউনিট ম্যানেজার বা সেগমেন্টের ম্যানেজারের হি শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল, কি কন্ট্রোল করার, or at least significantly influence control বিষয়টা একই, the results of the center অর্থাৎ within this division, within this unit or within this segment over which he or she has control, অর্থাৎ তার যতটুকু এরিয়া বা তার যতটুকু তার অথরিটির মধ্যে আছে, তার উইদিন দ্য অথরিটি তার যতগুলো ক্ষেত্রে বা অ্যাসপেক্টে তার নিয়ন্ত্রণ রাখা সম্ভব সেই জায়গাগুলোর উপর তার কর্তৃত্ব বা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স রাখার দক্ষতাটা থাকতে হবে। ফর এক্সাম্পল, এ পারসন responsible for training in a company should not be granted or denied a bonus based on the world price of oil because the training manager has no control over the world price oil. এটা এক্সাম্পলটা খুবই সিগনিফিকেন্ট, মানে কন্ট্রোলের ব্যাপারটা তার কোন ক্ষেত্রে কন্ট্রোল আছে আর কোন ক্ষেত্রে তার কন্ট্রোলটা নাই এটা বোঝার জন্য এক্সাম্পলটা যথেষ্ট। এখন দেখা গেল যে এক ধরনের সেলস ডিভিশন, যেটা সেলস ডিভিশনের ম্যানেজারের কর্তৃত্বটা থাকতে পারে কিসের উপরে, প্রাইসিং এর উপরে থাকতে পারে, তার সেলস ভলিউমের উপরে তার কন্ট্রোল থাকতে পারে, বাট মার্কেট যদি মানে কোনো কারণে কোভিড ধরেন একটা ফ্যাক্টর বা এমন কোনো ম্যাক্রো ইকোনমিক্যাল কোনো ফ্যাক্টর বা ধরেন ডলার টু টাকার ডিভ্যালুয়েশন বা ইভ্যালুয়েশন রিলেটেড কোনো একটা ডিজাস্টার হওয়ার কারণে তার যদি পারফরমেন্স খারাপ হয় বা ভালো হয়, সেটার জন্য আসলে সে বাহবা বা তিরস্কার কোনোটাই সে পাবে না, অর্থাৎ সেজন্য তাকে কিছু বলাও যাবে না। কারণ এমন কোনো একটা ঘটনা লাইক কোভিড অর এনি আদার ম্যাক্রো ইকোনমিক্যাল ফ্যাক্টর বা মার্কেটিং ফ্যাক্টর বলা ঠিক না, মার্কেট ফোর্স যেটা মানে ম্যাক্রো ইকোনমিক্যাল একটা বিষয়, সেরকম কোনো কিছুর জন্য তার পারফরমেন্স যদি প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ যেটা হোক না কেন, অ্যাকচুয়ালি এটার জন্য সে কোনোভাবে রেসপন্সিবল না, বিকজ দ্য ম্যানেজার হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য ফুল মার্কেট বা দ্য হোল ইন্টারন্যাশনাল মার্কেট। সো তাকে ততটুকুর জন্য রেসপন্সিবল করা যাবে, তাকে পুরস্কৃত করা যাবে অথবা তিরস্কৃত করা যাবে যতটুকুর উপরে তার মানে তার জুরিসডিকশন কভার করে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, মানে কিসের ভিত্তিতে ম্যানেজার এবং তার ইউনিটকে আমরা তার পারফরমেন্সকে মেজার করব বা ইভ্যালুয়েশন করব। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। তো দেখেন, দ্য মেইন ক্লাসিফিকেশন অফ সেন্টার্স listed in order of the most fundamental or basic to the most complex. প্রথমটা দেখেন, এখানে সম্ভবত চারটা আছে, 1 2 3 4, হ্যাঁ, রেসপন্সিবিলিটি সেন্টারটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি। একটা হচ্ছে কস্ট সেন্টার। The cost center is responsible only for the incurrence of cost. এদের কাজ হলো শুধু খরচ করা। কস্ট সেন্টারের কাজ হচ্ছে শুধু খরচ করা। A cost center does not earn any revenue and therefore generates no profit. সো এখানে কন্ট্রোলিং এর বিষয়ে যদি আমি বলি, বা ধরেন কস্ট সেন্টারের ইউনিট ম্যানেজারকে যদি আপনি রেসপন্সিবল করতে চান কোনো বিষয়ের উপর, সো তাকে যদি আপনি সেলস রিলেটেড কোনো একটা পারফরমেন্সের সাথে যদি জড়াইতে চান, আপনি জড়াইতে পারবেন না।
সেলস খারাপ হওয়ার কারণে আপনি কস্ট সেন্টার ম্যানেজারকে কখনোই বলতে পারবেন না যে সেলস কেন ড্রপ করলো, বিকজ ওইটা তার এরিয়া না। সো কস্ট সেন্টার ম্যানেজারের পারফরমেন্সকে যদি আমরা ইভালুয়েট করতে চাই, শুধুমাত্র তার রিলেভেন্ট ইস্যুস নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন এ কস্ট সেন্টার ডাজ নট আর্ন এনি রেভিনিউ, therefore generates no profit. So profitability নিয়েও তাকে আমরা কোনো কোশ্চেন করতে পারবো না। An equipment maintenance department or an internal accounting department is example of cost center. যারা এটা ফর এক্সাম্পল দেওয়া আছে কস্ট সেন্টার গুলো কিরকম হয়, সে ইকুইপমেন্ট মেইনটেনেন্স যারা করে, এদের কাজ তো আসলে শুধু ওই বিষয়গুলো তদারকি করা বা ওইটা দেখভাল করার জন্য যে ধরনের খরচ হয় সেটা কোথা থেকে আসবে অ্যাপ্রুভাল নিয়ে বা তাদের জন্য বাজেট পাস করা থাকলে সেটা তারা খরচ করতে পারে, কিন্তু তারা ইনকাম জেনারেট করবে এরকম কোনো বিষয় এদের সাথে নাই। A cost center is the least complex type of center. A cost center is the least complex. Least complex মানে বলা যায় একেবারে এতটা জটিল কোনো বিষয় না, এটা একেবারে লিস্ট। Since it has no revenue or profit, তার রেভিনিউ ফাংশন নাই, তার প্রফিট ফাংশন নাই, শুধুমাত্র একটাই ফাংশন কস্ট, সে দিতে জানে আনতে জানে না। So managers of the cost center can be evaluated by variance analysis of their incurred cost. সো ম্যানেজার এই রেসপন্সিবিলিটি সেন্টারের ম্যানেজারকে যদি আপনি পারফরমেন্স অ্যানালাইসিস করতে চান, তার ইয়েটা কি হবে, মানে টেকনিকটা কি হবে, ম্যাথমেটিক্যাল টেকনিক্সটা হবে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। যে সে তার জন্য বাজেটেড যে বা তার যে স্ট্যান্ডার্ড কস্ট আমরা দিই বা এস্টিমেটেড কস্ট যেটা থাকে সেটার মধ্যে সে কাজটা সারতে পারে কিনা। হ্যাঁ, এখানে যেভাবে আমরা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস শিখছি সেই কনসেপ্ট গুলো এখানে অ্যাপ্লাই করে তার পারফরমেন্সকে আমরা যাচাই বাছাই করতে পারি। So এখানে the key standard for evaluating a cost center is its efficiency of operations. Efficiency means achieving maximum productivity within minimum wasted effort of expense. Efficiency বলতে যেটা আমরা বুঝি সেটা হলো একদম কম মিনিমাম রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট এনশিওর করার নামই হলো আসলে efficiency. Therefore, efficiency of operation measures whether or not the center has provided the required services within its budgeted cost. So এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হলো আশা করি। যে কস্ট সেন্টারটা কি, কস্ট সেন্টার থেকে যেটা আমাদের লার্নিং বেসিক জিনিসটা হলো এটা হচ্ছে লিস্ট কমপ্লেক্স, অর্থাৎ এটা জটিল না, এটা ওয়ান ওয়ে, এটা শুধু খরচ করবে, বাট ইট হ্যাজ নো ফাংশন অর নো কানেক্টিভিটি উইথ প্রফিটেবিলিটি অর রেভিনিউ আর্নিং, কোনো ফাংশনের সাথে সে রেসপন্সিবল না। সো তাকে যদি জবাবদিহি করতে হয় শুধুমাত্র তার কস্ট রিলেটেড বিষয় নিয়েই তাকে রেসপন্সিবল করা যাবে এবং সেটা দিয়ে তার পারফরমেন্স অ্যানালাইসিস করা যাবে। আর তার পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল যে টুলস সেটা হবে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। এইটুকু মনে রাখলেই যথেষ্ট। এখান থেকে যত প্রশ্ন আসবে আপনি কভার করতে পারবেন। প্রশ্নগুলা এই কথাগুলাকে ভেঙে ভেঙে বিভিন্নভাবে বড় করা হয়েছে, নাথিং এলস। বেসিক কনসেপ্ট এটা। তারপরে দেখেন রেভিনিউ সেন্টার। রেভিনিউ সেন্টারটা কি? The revenue center is the opposite of cost center. They are just collection টাকে ensure করে, in that it is responsible only for revenues. For example, a sales department is a revenue center. Very practically আমরা এটা বুঝতে পারতেছি যে সেলস ডিপার্টমেন্টের কাজটা হচ্ছে রেভিনিউ জেনারেট করা বা রেভিনিউ কালেক্ট করা। Though every department will incur some cost, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কিছু খরচ থাকে, যদিও থাকে, the cost incurred by a revenue center are generally immaterial and may not even be controllable by the center. অর্থাৎ অন্যান্য ডিপার্টমেন্টের খরচের ফ্যাক্টর গুলা কিন্তু আবার এই রেভিনিউ সেন্টারের রেসপন্সিবল ইস্যুস না। For example, a revenue center's cost may simply be allocated to them by the central company, অর্থাৎ হেড অফিস বা head of the company allocate করে থাকে। Managers in revenue center can be evaluated in according to the level of revenue their centers generate. তাদের ইভ্যালুয়েশনটা কিভাবে হয়? Managers in revenue centers can be evaluated according to the level of revenue their centers generate. অর্থাৎ তারা
ঠিক কতটুকু রেভিনিউ জেনারেট করতে পারছে তার উপর ভিত্তি করে তার পারফরমেন্সটা ইভ্যালুয়েট করা হয়ে থাকে। এখানে ইফেক্টিভনেসটা কি? Effectiveness is the key for their evaluation. Effectiveness is the degree to which something is successful in producing a desired result or goal. অর্থাৎ এখানেও তার ইফেক্টিভনেসটা আমরা যাচাই করি ওইভাবে যে তার সে তার গোলটা অ্যাচিভ করতে পারছে কিনা, বা তার সেলস টার্গেট সে বা রেভিনিউ টার্গেট যেটা ছিল সেটা সে অ্যাচিভ করতে পারে কিনা, এটার উপর ভিত্তি করে তাকে আমরা বলতে পারি যে দিস ইউনিট বা সেলস ডিভিশন ইজ ভেরি ইফেক্টিভলি কাজ করছে, as a sales manager is doing well or not. So these are the indicator effectiveness. তো ওর বড় ইন্ডিকেটরটা হলো সে গোলটাকে অ্যাচিভ করতে পারছে কিনা বা বেঞ্চমার্কটা সে টাচ করতে পারছে কিনা। আর প্রফিট সেন্টার, এটা একটু জটিল জায়গা। প্রফিট সেন্টার ইজ এ ডিপার্টমেন্ট রেসপন্সিবল ফর বোথ রেভিনিউজ অ্যান্ড এক্সপেন্সেস। প্রফিট সেন্টারের আলটিমেট রেজাল্ট বের করতে গেলে তাকে তো দুইটা ফাংশন নিয়ে কাজ করতে হবে, revenue or একটা expense. So a department within a store such as the hardware department, for example, is an example of a profit center because it has both revenues and cost of goods sold. So because a profit center is responsible for both costs and revenues, the manager of a profit center can be evaluated on both costs and revenue generated by the profit center. যেহেতু তার ফাংশনটা একটু জটিল এবং দুইটা এরিয়া নিয়ে সে কাজ করে, বোথ রেভিনিউ এবং মানে সেলস এন্ড কস্ট অফ গুডস সোল্ড দুটো বিষয় নিয়ে, সো তার ইভ্যালুয়েশনটা আমরা করি because the profit center is responsible for both costs and revenues. The manager of profit center can be evaluated on both costs and revenue generated by the profit center. In a profit center, both efficiency and effectiveness are assessed. এখানেও আগের দুটা সেন্টারের মতোই তার এফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস মেজার করা হয়, বাট প্রায়োরিটি ইজ গিভেন টু দ্য ইফেক্টিভনেস। এফিসিয়েন্সির চেয়ে বেশি যেটা ফোকাস করা হয় এক্ষেত্রে তার ইফেক্টিভনেসটা। ইনফ্যাক্ট দ্য প্রফিট ক্যান বি ট্রিটেড অ্যাজ দ্য গোল টু বি অ্যাচিভ। দ্যাট মিনস এখানে তার ইফেক্টিভনেসটা ডিপেন্ড করে সে কতটুকু প্রফিট অ্যাচিভ করতে পারলো। সো প্রফিট ভালো হওয়া মানে বুঝতে পারবেন যে আপনার মানে কস্ট কন্ট্রোলিং এ আপনি অবশ্যই এফিশিয়েন্ট ছিলেন, যে কারণে কস্টের কথাটা আলাদা করে আর বলে নাই। সো শুধুমাত্র তার প্রফিট দিয়ে আসলে তার পুরা ইফেক্টিভনেসটাকে যাচাই করা বা একটা মেজার করা সম্ভব। সো কস্ট এর কথা আলাদা করে না বললেও চলে। In fact, the profit can be treated as the goal to be achieved. আরেকটা ইম্পর্টেন্ট ইস্যুস আছে, সেটা হচ্ছে an investment center. ইনভেস্টমেন্ট সেন্টারের কাজটা কি? An investment center is responsible for profit. এই দেখা যাচ্ছে আর একটু ব্রডার, is responsible for profit and for providing a return on the capital that has been invested in it by the larger organization to which it belongs. প্রফিট সেন্টারে আমরা দেখলাম দুইটা ফাংশন, একটা কস্ট এবং রেভিনিউ দুইটা নিয়ে সে কাজ করে। আর ইনভেস্টমেন্ট সেন্টারে এসে দেখলাম যে ইজ রেসপন্সিবল ফর প্রফিট, অর্থাৎ প্রফিট কম বেশি হওয়া না হওয়া নিয়ে আমরা তাকে প্রশ্ন করতে পারি ইনভেস্টমেন্ট সেন্টার ম্যানেজারকে, বিকজ দিস সেন্টার ইজ রেসপন্সিবল ফর প্রফিট। প্রফিট মিনস ব্র্যাকেটের মধ্যে দেখেন revenues and cost, and for the providing a return on the capital and that has been invested in it by a larger organization to which it belongs. প্রতিষ্ঠানই তো আসলে ক্যাপিটালটা ইনভেস্ট করে, সেটা আলাদা করে বোঝার কিছু নাই। because it is responsible for a return on investment, অর্থাৎ ইনভেস্টমেন্ট সেন্টার ম্যানেজারকে আমরা প্রশ্ন করতে পারবো যে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে তাকে প্রশ্ন করা যাবে, ভালো হলে তাকে বাহবা দেওয়া যাবে। And investment center is the most like a complete business by itself. এটা অনেক এর অ্যাপ্রোচটা একটু ব্রডার,
investment center. It's is the most like a complete business by itself. However, it is still part of a large organization. But এটা যদিও পুরো বিজনেসটাকেই সে দেখতে পায়, বাট ইনভেস্টমেন্ট সেন্টার এমন না যেটা পুরোটা অর্গানাইজেশন, but it is a part of a large organization. An example of an investment center is a branch office. এটা ব্রাঞ্চ অফিস হতে পারে, অন্য যে কোনো ডিভিশনের মতো এটা একটা ডিভিশন। Effectiveness in achieving and exceeding predetermined criteria is the key evaluation for an investment center manager. এই কথাটা মনে রাখতে হবে। এটা থেকে একটা প্রশ্ন আছে, যে ইফেক্টিভনেসটা কিভাবে জাস্টিফাই করবেন এখানে ইনভেস্টমেন্ট সেন্টারের। ইফেক্টিভনেস ইন অ্যাচিভিং অ্যান্ড এক্সিডিং predetermined criteria is the key evaluation for an investment center manager. So predetermined criteria, that means অবশ্যই এখানে আপনার জন্য কিছু না কিছু বেঞ্চমার্ক থাকবে, যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কত হতে পারে, আদার ক্যাপিটাল বাজেটিং ইনফরমেশন থাকতে পারে, সেটার উপর বেস করে তার পারফরমেন্সটাকে আমরা জাস্টিফাই করবো যে ইনভেস্টমেন্ট ম্যানেজার কতটুকু ইফেক্টিভ ছিল এবং অথবা তার ইউনিটটা কতটুকু ইফেক্টিভলি কাজ করছে। And investment center, the most important criterion for evaluation is the return on investment provided by the investment. এটা একটা ইন্ডিকেটর, ওয়ান অফ দ্য। এই হলো চারটা রেসপন্সিবিলিটি সেন্টার এর একদম বেসিক ধারণা। তারপরে আছে পারফরমেন্স ইভ্যালুয়েশন, যেগুলো আমরা এমসিকিউ থেকে জেনে যাব পারফরমেন্স ইভ্যালুয়েশনটা কিভাবে হয়। আচ্ছা, অনেকদিন পর জুনায়েদ ভাই আসছে। জুনায়েদ ভাই কেমন আছেন? এই তো চলতেছে ভাই, আপনার শরীরের কি অবস্থা? এখন বেশ ভালো, মাঝখানে আমিও একটু রেস্টে ছিলাম, যদিও পজিটিভ আছি এখনো। আচ্ছা, না আমার বাসায় আবার এর মধ্যে চলতেছে, এই লোকজন অসুস্থ, ভালো অসুস্থ হয়েছে একদম ঘরে অমিক্রন কিনা জানি না, ওইটাই হবে হয়তো, কিন্তু রিপোর্টে তো আলাদা করে কিছু বলা নাই। না না, রিপোর্ট আলাদা করে কিছু বলা নাই। তো লাস্ট আর কি আমার ছোট ভাইয়ের আর কি যে একটু আগে স্যাম্পল কালেক্ট করে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেখি কি অবস্থা হয়। আমার ওয়াইফের অসম্ভব শরীর খারাপ গেছে, ওর জ্বর ছিল লাস্ট 2 দিন মনে হয়, খালি জ্বরটা আসতেছে একদম পুরো অনেক উইক। তারপর আপনার প্রেসার ফল করে যাচ্ছে, পালস ফল করতেছে, অনেক উইক এখনো। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ সিরিয়াস। আমার ছেলেরও কাশি আছে, এখনো পুরোপুরি যায় নাই। তারপর আমাদের সাথে জয়েন করতাম আমার এক কলিগ ফাতেমা, ও তো মানে সিভিয়ার অসুস্থ। ফাতেমা মানে যে নর্থ সাউথের তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কলিগ ছিল। ও তো অফিসে নামাজ রুমে মেয়েদের জন্য আলাদা একটা প্রেয়ার রুম আছে, ওইখানে সে 2 ঘন্টা পড়েছিল। মানে 2 ঘন্টা সেন্সলেস হয়ে পড়েছিল? 2 ঘন্টা সেন্সলেস ছিল। ওই রুমে সাধারণত কেউ যায় না নামাজ ছাড়া, ও হয়তো ওয়াক্তের একটু ডিলেতে নামাজ পড়ার কারণে দেখা যায় কেউ যায় নাই। ও প্রায় 1.5-2 ঘন্টা মানে সেন্সলেস। আমি আবার ওই দিন অফিসে ছিলাম না, আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, মানে কি নামাজ পড়তে গিয়ে লোকজন পড়ে আছে? হ্যাঁ হ্যাঁ, মানে অনেকক্ষণ নাই ডেস্কে, খোঁজ খবর হয়েছে, পরে খুঁজতে খুঁজতে তাকে ওখানে পাওয়া গেছে। এবং এটা কিন্তু কোভিড এর মানে আফটার ম্যাথ ইফেক্ট। ওর আগে একবার কোভিড হয়েছিল, তখন ওর লাং এফেক্ট করছিল আর কি। এই কোভিড এর পরে যেটা হয় কি আপনার করোনা থেকে, কিন্তু যে করোনা থেকে মরছে জিনিসটা, যেটা হয় যে করোনাতে আপনার শরীর তো অনেক উইক হয়ে যায়। অনেকে আছে যে পজিটিভ থাকা অবস্থায় বোঝা যায় না, পরে বোঝা যায়। পরে যেমন আমার পাশের আন্টি, আমার পাশের ফ্ল্যাটের যে আন্টি, উনার মার করোনা, অনেক বেশ ভালোই বয়স আছে, ঠিকও হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে হঠাৎ করে উনার শরীর ডিটোরিয়েট করলো, হসপিটালে ইমার্জেন্সিতে নিল, শুনলাম পরের দিন ভালো করছে, তারপর পরের দিন কলাপস করলো। সেটা হচ্ছে যে উনার হার্টে রিং পরানো ছিল, করোনা হওয়াতে উনার যে শরীর দুর্বল হয়েছে, উনার হার্ট এফেক্টেড হয়ে গেছে, এবং পরে গিয়ে উনার হার্ট উইক হয়ে আর মানে জাস্ট মানে ফাংশন করা বন্ধ করে দিচ্ছে। উনার মা কিন্তু ধরেন কত অ্যাটলিস্ট 80 কাছাকাছি হবে, আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু এই যে এই অবস্থা যে হার্ট আপনার ফেল করছে।
প্রথমত তারপর কয়েকদিন অক্সিজেন চলছে, বাসাতেও অক্সিজেন দিয়ে রাখছিল, দুর্বল ফুসফুস ইনফেকশন হয়েছিল আর কি। হ্যাঁ, লাংস যাদের এফেক্টেড হয়েছে এদের অনেক কেয়ারফুল থাকতে হবে। তারপর আমার এক ছোট ভাই সে হচ্ছে করোনা হওয়ার পরে তার অ্যাংজাইটি অ্যাটাক হওয়া শুরু হয়েছে, করোনা ঠিক হয়ে যাওয়ার পর অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, মেজাজ স্টেবল হয় না, অনেক সময় লাগে। হ্যাঁ, প্রেশার নিতে পারতেছে না, চাকরি সব ছেড়ে দিচ্ছে, দিয়ে বাসায় বসে দিচ্ছে, বলে যে আমি পারতেছি না করতে, ভাইয়া আমি করতে পারতেছি না, প্রেশার হ্যান্ডেল করতে পারতেছি না, আমার অ্যাংজাইটি অ্যাটাক শুরু হয়েছে। আরো ছিল মার্কেটিং এজেন্সিতে, তো ওদের তো বুঝেনি রাত দিন যখন সবসময় প্রেশার প্যারা, তখন মানে কোনো কিছু নাই, সবসময় প্যারা দেয়। এই মিলায়ে এরকম অনেক আছে কাহিনী। আমরা থেকে লোকজন তো কেয়ার করে। সিজনটা আরো খারাপ, মানে এমন কোনো ফ্যামিলি নাই। আমার টিমে আপনার 7 জনের মধ্যে 4 জনের করোনা, একজন উইকেন্ডে বলতেছে তার সর্দি কাশি, এই আর কি। দুজনাকে আমি কি একাই আবার হচ্ছে, আবার কোথাও জয়েন করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি করছি। কোথায় করলেন কিছু তো জানালেন না। পরে বলতেছে, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা। আপনার ওইদিকে হচ্ছে এই, তারপরে লোকজনের আসলে কেয়ারফুলনেস নাই, যে মাস্ক করবে করবে ওগুলা কিছু করতেছে না। পাত্তাই দেয় না। আল্লাহ ভরসা, আল্লাহর উপর হাঁচি কাশি যাই দেয়, ওইটাই ভয়। তো আসলে হচ্ছে আমার তো আমার বাবা মার সাথে দিকে দেখা করতে হয় না, আমার উনাদের সাথে তো দেখা করতে হয়, তো রিস্কটা আসলে উনাদের জন্য আরো বেশি ভয় লাগে। আর এবার কিন্তু প্রচুর বাচ্চা এফেক্টেড হয়েছে, আমার ওয়াইফের ডিপার্টমেন্ট অলমোস্ট সবাই affected। সবাই, একজন সে নেগেটিভ হয়ে ফেরত আসছিল, কিন্তু সে আসার পরে মানে ডমিনোর মতন একজনের পর একজন, একজনের পর একজন, লাস্ট একজন মনে হয় যে আজকে সন্ধ্যায় শুনলাম তার শাশুড়ি ছাড়া বাসার সবাই এফেক্টেড, 7 মাসের বাচ্চা, সেই বাচ্চা পর্যন্ত 2 দিন ধরে জ্বর। এবার হচ্ছে কিন্তু অতটা সিভিয়ার না, অনেকেরই ডাবল ডোজ নেওয়া মরতেছে যায়। না, যেটা হয় কি যে করোনাতে মরতেছে না, কিন্তু সাফার করতেছে লোক। মর্টালিটিটা যাদের কমে ধরেন গেছে। শরীর একটু দুর্বল, ওদের হচ্ছে এটা লং টার্ম ইফেক্ট থাকবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, চলো, যা হওয়ার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ সৌরভ। জি জি, তো ভাই আপনারা কি মানে পজিটিভ আসছে নাকি রিপোর্টে, টেস্টে? হ্যাঁ, এখন কেমন আছেন তাহলে? আমি তো জানতামই আজকে না। এখন স্বাভাবিক, মানে প্রথম 5 দিন খারাপ ছিলাম, সেই তুলনায় এখন ভালো আছি। হয়তো টেস্টটা করাতেই দেরি হয়েছে, এটা হইতে পারে। ভাবি আসছে, আসলে চলে গেছে আবার। পাঠাই দিচ্ছেন করোনা নিয়ে আবার, না না আরো করোনা জার্ম দিয়ে পাঠাই দিচ্ছেন। 6 তারিখ না 7 তারিখে দিয়ে গেছে। এমনি আপনার বাসায় কি রান্না বান্না কি আপনার কুক আছে না? বাসায় বলতে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট কাম ড্রাইভার থাকে নরমালি, কিন্তু বলছিলেন। ওকেও মাস 2 হলো রাখি নাই, ওকে রাজশাহীতেই রাখছি, কারণ ওখানে থাকলে একটু সুবিধা হয়, বাচ্চা কাচ্চার জন্য একটু সুবিধা হয়, বাসার অনেক কাজ টাজ করে, তো জন্য আনি নাই। একার জন্য একটা লোককে এনগেজ রাখার কোনো দরকার নেই, কারণ তো সারাদিন বাসায় থাকি না। তো খাওয়া দাওয়া কি করতেছেন আপনি তো এই অবস্থাতে? খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো সমস্যা হয় না, যথেষ্ট ইফিসিয়েন্ট কুক বলতে পারেন, একা মানুষ হয়ে যায়। আর দিনের বেলা তো, দুপুর বেলা তো বাইরেই থাকি, বাইরেই খাওয়া দাওয়া করি, মানে ম্যানেজ করতে পারি, সমস্যা হয় না। আচ্ছা, তারপরে হয় কি এই বাসায় এই সময় একজন যদি পাশে বা কাছে থাকে, কারণ আল্লাহ না করে হঠাৎ করে শরীর টরীর খারাপ হয়ে গেলে আপনি রাতে কি করবেন? এটা একটা বিষয়। এইটা মানে এটাই হচ্ছে, ওই জন্য আসলে আরো জিজ্ঞেস করা। বুঝতে পারছি, একা থাকা একটু রিস্ক। আপনি ফাতেমার কথা চিন্তা করেন, উনি পড়েছিল 2 ঘন্টা। ও অবশ্য কেউ বুঝতেই পারেনি, ও কিন্তু যথেষ্ট ছিল, মানে চঞ্চল স্বভাবের, এবং অসুস্থ এটা খুব দেখলে বুঝবে না, ও নিজেও চিন্তা করে না এটা। সেটাই, এটা তো হইতেও পারতো যে মিস করলো, না কেউ দেখলোই না, তো অনেক পরে আরো 3-4 ঘন্টা পরে থাকতে পারতো। এটাই, ওইটাই আর কি, স্ট্রোকও করতে পারতো। হ্যাঁ হ্যাঁ অনেক কিছুই হইতে পারে। এখন ভালো আছে। বাসায় না হসপিটালে উনি? হাসপাতালে নেওয়া হয়েছিল, বারডেমে অ্যাডমিট করছিল, অফিসের লোকজন নিয়ে যে বারডেমে দিছিল, পরে বাসায় নিচ্ছে আর কি, বাসাতে অক্সিজেন সাপোর্টে ছিল। আচ্ছা আচ্ছা,
আল্লাহ সবাইকে রক্ষা করুক, কি আল্লাহ। আমরা সেকশন সিটা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ করে ফেলছি এই কয়েকদিনে, আর সেকশন সিতেই আছি এখনো। একটা ছোট্ট টপিক বাকি ছিল, সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। এটা হলো রেসপন্সিবিলিটি সেন্টার এন্ড রিপোর্টিং সেগমেন্টস। জাস্ট এখানে খুব সারসংক্ষেপটা নিয়ে আমরা আলোচনা করলাম। বইটা হচ্ছে হক থেকে নেওয়া, আর এটা একটু ডিসকাস করার উদ্দেশ্য হলো এখান থেকে বেশ কিছু কনসেপচুয়াল ন্যারেটিভ কিছু আছে আর কি, প্রশ্ন হয় বেশ। 50-60টা বা তারও বেশি এমসিকিউ আছে কোশ্চেন ব্যাংকে, এই কারণে একটু দেখা। আচ্ছা, তাহলে আমরা একটু রিক্যাপ করি। এটা দেখতে খুবই ছোট, অনলি 1 পেজ, কিন্তু লেখাগুলো পুরা ঠাসা, অনেক ওয়ার্ড আছে এর মধ্যে, এবং এটা দিয়ে প্রায় 30-40টার মতো এমসিকিউ কভার করা যাবে শুধু এই 1 পেজ করে। সো আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা একটু শেয়ার করি অন্যদের সাথে। আরিফ ভাইকে দিয়ে শুরু করি। আরিফ ভাই একটু আনমিউট করেন, জুনায়েদ ভাইয়ের রিভাইজ হয়ে যাক। হ্যালো আরিফ ভাই। হ্যালো। জিতু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, আপনাকে পাওয়া যাচ্ছিল না। সো একটু রিক্যাপ করতেন যদি আপনি, মানে রেসপন্সিবিলিটি সেন্টারটা আসলে কি বোঝাচ্ছে, এক কথাই যদি বলেন চুম্বক অংশটা কি আসলে। রেসপন্সিবিলিটি সেন্টারকে মূলত আমরা 4টি ভাগে ভাগ করে ফেলছি। একটা হলো কস্ট সেন্টার। কস্ট সেন্টার মূলত আপনার শুধু কস্ট সেন্টারটা শুধু খরচ করবে, আর এটা কিভাবে এফিসিয়েন্সি আমরা মূল্যায়ন করব। আমরা দেখবো যত টাকা আমরা বাজেট দিয়েছিলাম। আরেকটু পেছন থেকে আসেন, একদম পেছন থেকে। রেসপন্স সেন্টার যেটা বলছে কিনা, যেটা সেগমেন্ট গুলা কি বা কি ধরনের সাব ইউনিট ডিভিশনস। কস্ট সেন্টার একটা আছে, আর এটা হলো আপনার হলো রেভিনিউ, যেটা আমরা বলি রেভিনিউ সেন্টার, যেটা রেভিনিউ জেনারেট করবে। মানে এক কথায় যদি বলি, রেসপন্সিবিলিটি সেন্টারটা হচ্ছে আলাদা কোনো বিষয় না। একটা কোম্পানি বা ইউজুয়াল একটা অর্গানাইজেশনের অনেকগুলো এরিয়া থাকতে পারে, অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে, অনেকগুলো সাব ইউনিট থাকতে পারে, বা তারা ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে কাজ করতে পারে, তার ডিফারেন্ট প্রোডাক্ট লাইন থাকতে পারে। এই যে একটা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট লাইন, ভিন্ন ভিন্ন ডিভিশন, ইন্ডিভিজুয়াল সেগমেন্ট বা জিওগ্রাফিক্যাল লোকেশন, এগুলোকে এক একটাকে আমরা বলি রেসপন্সিবিলিটি সেন্টার, এবং এই এক একটা ইউনিট গুলাকে। এটার জন্য একজন হেড অফ দ্য ইউনিটস বা হেড অফ দ্য ডিভিশনস কে সাইন করা থাকে, যেগুলো নরমালি আমরা বলি ম্যানেজার। সো এখানে এটার উদ্দেশ্যটা কি, এই রেসপন্সিবিলিটি সেন্টারকে এইভাবে চিন্তা করার উদ্দেশ্যটা কি, আলাদা আলাদা করে সেগমেন্ট ওয়াইজ আমরা কেন আলোচনাটা করতেছি, বাট উদ্দেশ্যটা কি? এটা কিন্তু একটা প্রশ্ন, আমি যেটা আমার মতো করে বলতেছি, বাট এটা প্রশ্ন আছে। পারপাসটা কি রেসপন্সিবিলিটি সেন্টার যে কনসেপ্ট বা রিপোর্টিং সেন্টার, রিপোর্টিং সেগমেন্টস, এটা হোয়াট ইজ দ্য পারপাস? তাই বলতে পারবেন। রেসপন্সিবিলিটি সেন্টারের আপনার মেইন উদ্দেশ্য হলো, আমার মূল লক্ষ্যকে উদ্দেশ্য করে আমরা কয়েকটা সেন্টারে ভাগ করে ফেললাম। এই ম্যানেজারের পারফরমেন্সটা ডিপেন্ড করবে এই 4টা সেন্টারের সফলতার উপর। একটা হলো আপনার হলো এই তার ভিতরে একটা হলো কস্ট সেন্টার, এটা হলো রেভিনিউ, যে একটা আছে রেভিনিউ অ্যাচিভমেন্ট। এখন আমি কস্ট সেন্টারে যদি শুধু খরচের ব্যাপারে ওকে আমি জবাবদিহিতার আওতায় আনতে পারবো, আবার যে রেভিনিউ দেখছে তার শুধু রেভিনিউ বিষয়ে তার সে খালি রেসপন্সিবল থাকবে। আলটিমেটলি মানে ও রেভিনিউ ছাড়া অন্য কোনো ওকে জবাবদিহিতা করবে না। আর এই চারটা যে ইন্ডিকেটর যদি ঠিকভাবে কাজ করে, এই যে পারফরমেন্সটা মূলত ম্যানেজারের পারফরমেন্স। Okay, যেটা বলা আছে দেখেন যে the main purposes of responsibility centers and responsibility accounting, এটা অর্থাৎ প্রতিটা সেগমেন্টের জন্য আলাদা অ্যাকাউন্টিং সিস্টেম আছে, যা আর টু ইভ্যালুয়েট। মূল উদ্দেশ্যটা হলো এই যে সেগমেন্ট ওয়াইজ কথা বলার যে উদ্দেশ্য,
সেগমেন্ট ওয়াইজ যে ডিসকাশনটা আছে, এটার মূল পারপাসটা হচ্ছে এটা ইভালুয়েট, এটা আপনাকে ইজি করে, ইভালুয়েশন প্রসেসটাকে ইজি করে। প্রথমত আপনি ইউনিট গুলাকে ইভালুয়েট করবেন এবং সেই সাথে ইউনিট ম্যানেজারকে আপনি ইভালুয়েট করার সুযোগ পাবেন ইজিলি। তারপর ইন এ হোল আপনি টোটাল অর্গানাইজেশনকেও আপনি করতে পারবেন, তার পারফরম্যান্সটাকে মেজার করতে পারবেন। এটা কিন্তু বাস্তব ক্ষেত্রে এইভাবেই কাজ করি আমরা। বাস্তব ক্ষেত্রে যখন আমরা মান্থলি যখন কাজটা করি, মাসের প্রথমে আমরা বাজেটটা দিয়ে দিই। তবে আমরা কি করতেছি, বাজেটটা হওয়ার পরে আমরা প্রথমে কস্ট সেন্টারকে ইভ্যালুয়েশন করি যে আমার কত বাজেট ছিল আর আমি কত খরচ করলাম, এটা কি আন্ডার ইভ্যালুয়েশন হলো নাকি ওভার হলো। তারপরে আমরা কি করি, আমার রেভিনিউ বাজেটটা কত ছিল আর আমি আর্ন করলাম কত, এখানে কি আমার আন্ডার ইভ্যালুয়েশন হলো নাকি ওভার হলো। তারপরে আরো কয়েকটা কাজ করে যে আমার কোয়ালিটি কেমন ছিল, আমার মার্কেটটা কেমন ছিল, ট্রেন্ড কেমন ছিল, সব মিলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যানেজারের এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে হোল একজন ডিভিশনালের। কারণ শুধু ধরেন শুধু সেলস দিয়ে যদি বা শুধু প্রফিট দিয়ে যদি আমি সবাইকে যাচাই করতে চাই, সেটা কিন্তু আসলে ওয়াইজ হবে, সম্ভব হবে না। হ্যাঁ, কারণ এখানে ধরেন আরেকটা ডিভিশন হয়তো এটা অনেকটা কোরাস গাওয়ার মতো, অনেকে দেখেন 30-40 জন মিলে একটা গান গায়, তো কেউ কেউ লিপসিং করলেও কিন্তু গানটা শোনা যাবে, সমস্যা হবে না, এরকম হতে পারে। কিন্তু ইন্ডিভিজুয়ালকে আপনি ট্র্যাক করবেন কিভাবে? ইন্ডিভিজুয়াল একটা ইউনিট এবং ইন্ডিভিজুয়াল একটা ইউনিট ম্যানেজারকে পারফরমেন্সের আওতায় আনতে গেলে বা তার রেসপন্সিবিলিটি সম্পর্কে জানতে, বুঝতে, তাকে মোটিভেট করতে অথবা টার্মিনেট করতে, সবকিছুর জন্য এটাকে আসলে সেগমেন্ট ওয়াইজ মানে ভাগ করে আসলে জাস্টিফাই করাটাই হলো ওয়াইজ। যেহেতু ভাই আপনি যদি অনুমতি দেন, আমি প্র্যাকটিক্যাল একটা বিষয় শেয়ার করতে পারি। যেটা মনে করেন যে আমার ডিভিশন গুলোতে গত বছর 2020-21 অর্থ বছরে আমরা যে বাজেট করেছিলাম, এই বাজেটে দেখলাম যে আমরা হলো 80% এক্সপেন্ডিচার আমার হলো ফিক্সড এক্সপেন্ডিচার। এখানে আমি এই 20% জন্য হিউজ পরিমাণ সময় আমার বোর্ড ডিরেক্টর থেকে শুরু করে আমার চেয়ারম্যান, এমডি প্রতি সপ্তাহে 2 দিন মিটিং করে এই 20% জন্য। আর এই বিশাল গ্যাপটা হলো আমার রেভিনিউ গ্যাপ। আমি লাস্টে এই 2022 বাজেটে আমি বললাম আমার বোর্ড অফ ডিরেক্টরদের, স্যার আমরা যত পরিমাণ সময় এই 20% এক্সপেন্ডিচার কে আমরা কমানোর জন্য মিটিং করেছি, সময় ব্যয় করেছি, সবচেয়ে বড় গ্যাপ তো আমাদের রেভিনিউ। কারণ আমাদের রেভিনিউ ম্যানেজার বলছে যে আমি এত ইউনিট গাড়ি সেল করবো বা এত ইউনিট আমি করব, এই উৎপাদন করব, পরে দেখা যাচ্ছে হিউজ একটা গ্যাপ হয়ে যাচ্ছে। ওনার জন্য কি করতেছি আমরা, ওই সেলকে প্রমোট করতে গিয়ে আমি সবকিছু রেডি করলাম, মানে আমার যে প্রকিউরমেন্ট আছে তাকে রেডি করলাম, মার্কেটিং রেডি করলাম, যেটা সাঙ্ক কস্ট বলি, অলরেডি গন। কিন্তু দেখা যাচ্ছে আমার 20% হয়তো আমি কি করলাম 15% পর্যন্ত আমি এক্সপেন্ডিচার করতে পেরেছি, কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু রেভিনিউ ক্ষেত্রে যাচ্ছে হিউজ গ্যাপ, তাকে আমি পুরোপুরি সাপোর্ট দিলাম, বাট দেখা গেলো 50% রেভিনিউ অ্যাচিভ করছে। তো এর প্রেক্ষিতে আমরা এই নতুন বছরে অর্থাৎ 2022-এ যেটা আমরা নিয়ে আসছি, সেটা হলো রেভিনিউ বেস বাজেট। এটা কি হবে যে আমার সিউর স্যালারি সাপোজ 3 লাখ টাকা, সিউ কে বলা হচ্ছে তুমি তোমার টার্গেট ডিক্লেয়ার করো। তো টার্গেট ডিক্লেয়ার করলো, সাপোজ ও 1000 গাড়ি সেল করবে। যখন সে 1000 গাড়ি সেল করবে তখন সে ও স্যালারি পাবে হলো 3 লাখ। যদি সে 1200 গাড়ি সেল করে, এই 1200 জনের যে গ্রো হলো তার স্যালারি বেড়ে যাবে। আবার যদি সে 800 গাড়ি সেল করে, তাহলে তার স্যালারিটা ওই অনুপাতে নিচে নেমে আসবে। এতে কি হবে, আমাদের পারফরমেন্সটা আরো ভালো হবে এবং প্রত্যেকটা ইউনিট, আবার আমরা যেমন ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, আমরা কিন্তু বোথ সাইডটাও দেখি, একবার স্ট্র্যাটেজি প্ল্যানও দিই, পাশাপাশি ইভ্যালুয়েট করি, আবার গ্যাপগুলো ফাইন্ড আউট করি। তাহলে আমরা কতটা সূক্ষ্মভাবে করতে পারলাম, তার জন্য আমাদের স্যালারিটাও ফ্লাকচুয়েট করবে। তো এই ধরনের বাস্তব একটা হ্যাঁ, এখানে তো যেমন মোটিভেশনের কথা বলছে, আসলে মোটিভেশনের ব্যাপারের সাথে আপনার স্যালারি বা ইনসেনটিভ অনেক কিছু জড়িত। একটা সিম্পল একটা অ্যাপ্রিসিয়েশন লেটারও আপনার মোটিভেশন হতে পারে, সবকিছু মিলেই। ঠিক আছে, আপনার প্র্যাকটিক্যাল আমি আমি বলতে চাই যে ইউনিট ওয়াইজ, সেন্ট্রাল ওয়াইজ যে আমরা যে ইভ্যালুয়েশনটা, এটা কিন্তু জোরদার করা গেল এর মাধ্যমে, এটা কিন্তু বলা সম্ভব না। ব্যাপারটার সাথে মানে এইটার সাথে যেহেতু পারফরম্যান্সের বিষয় আসতেছে, আলটিমেটলি মেইন পারপাসটা কিন্তু পারফরম্যান্স মেজার করা। এটা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, তো পারফরম্যান্স ব্যাপার হলে, পারফরম্যান্স ভালো হলে কি, পারফরম্যান্স ভালো হলে আপনি মোটিভেশন পাবেন। জি জি। খারাপ হলে আপনাকে টার্মিনেট করা হতে পারে বা স্যালারি রিডিউস করা হতে পারে। ব্যাপারটা মানে খুবই রিলেভেন্ট। এটা যদি আবার সেগমেন্ট ওয়াইজ ভাগ করে না যেত, তাহলে কিন্তু আমরা ওইভাবে না, এটা ট্র্যাক করাটা সম্ভব না। কারণ শুধু আলটিমেট কোম্পানির গ্রস প্রফিট বা নেট প্রফিট দিয়ে আমি সব ইউনিটকে সমানভাবে মেজার করতে পারি না। জি।
সো এখানে যে বাজেটের বিষয়টা আসে, তার বাজেট গুলো হয় অবশ্যই ইন্ডিভিজুয়াল সেগমেন্ট থেকে বাজেটটা আসে, যেটা কিনা সেন্ট্রাল ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট রেখে অ্যাপ্রুভ করে। আবার এই সমস্ত ইউনিট বাজেট গুলো নিয়ে যেটা হয় সেটাই হলো মাস্টার বাজেট। অর্থাৎ এক একটা রেসপন্সিবিলিটি সেন্টারের একটা সিঙ্গেল বাজেট মিনস ইটস দ্য পার্ট অফ দ্য মাস্টার বাজেট। সো সবাই মিলে যে বাজেটিং প্রসেসের মধ্যে থাকে, সেটা সবকিছু মিলে যেই বাজেটটা হয় সেটা হলো মাস্টার বাজেট। আর তাহলে ইভ্যালুয়েশনটা কিভাবে হয়? ইভ্যালুয়েশনটা সাধারণত দেখা যায় যে কোনো সেন্টারের ক্ষেত্রে, যেমন এখানে 4টা সেন্টারের কথা বলা হয়েছে, 4টা সেন্টারের জন্য মোটামুটি কাছাকাছি কনসেপ্টটা। দ্য মেইন ক্লাসিফিকেশন অফ সেন্টার্স, একটা হচ্ছে কস্ট সেন্টার, একটা হচ্ছে রেভিনিউ সেন্টার, আর একটা হলো প্রফিট সেন্টার, দ্য লাস্ট ওয়ান ইজ ইনভেস্টমেন্ট সেন্টার। তো কস্ট সেন্টারের যে বিষয়টা আমরা দেখলাম যে কস্ট সেন্টার শুধুমাত্র কস্ট রিলেটেড যে ফাংশন গুলো থাকে সেটার সাথে সে ইনভলভ। তো তার জানার দরকার নাই কোম্পানির রেভিনিউ কত হবে, রেভিনিউ টার্গেট কত হবে, রেভিনিউ কম হলো না বেশি হলো, এটা নিয়ে তাকে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। তো একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে এই যে এখানে একটু মার্ক করে রাখছি, দ্য ম্যানেজার অফ এ রেসপন্সিবিলিটি সেন্টার শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল or at least significantly influence। অর্থাৎ ম্যানেজারের পারফরমেন্স এবং ইউনিটটাকে, তার রেসপেক্টিভ ইউনিট পারফরমেন্সকে আসলে কিভাবে মেজার করা হয়, এটার ব্যাখ্যাটা কি কেউ দিতে পারেন কিনা? আরিফ ভাই অথবা তৌহিদ ভাই, ম্যানেজারের পারফরমেন্সকে আমরা কিভাবে ইভালুয়েট করি? কোনো সেন্টারকে মিন করে না, মানে ওভারঅল। ওভারঅল আমার যে বাজেটটা দেওয়া থাকে, যদি আমি ওভার এই 4টে ইউনিট মিলে বলছি, যদি আমি দেখি আমি যে পজিটিভ, আরেকটু আপনাকে শর্ট করে দিই এবং কনফাইন করে দিই, সেটা হচ্ছে রিগার্ডিং কন্ট্রোল। অ্যাবিলিটি টু কন্ট্রোল বলতে আসলে কি বোঝাচ্ছে, যেটার উপর বেসিস করে তাকে আমরা রেসপন্সিবল। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। সাপোজ আমার টোটাল এক্সপেন্ডিচার আমি ওকে বললাম যে 10 লাখ টাকা আপনাকে এটা কভার করতে হবে, আপনার সর্বোচ্চ অ্যালাউড এমন হলো 10 লাখ টাকা। সে সাকসেসফুলি দেখা গেলো 8 লাখ টাকা দিয়ে তার জবটা কমপ্লিট করে ফেলছে, এটা হলো তার পারফরমেন্স। 2 লাখ টাকা তার পারফরমেন্স, এটাই হলো ম্যানেজারের পারফরমেন্স আমার মতে। না, এটা যেটা বললেন এটা হলো ভ্যারিয়েন্স অ্যানালাইসিস। Variance analysis দিয়ে আমরা variance analysis is the mathematical tools to evaluate, but regarding control যে শব্দটা বলা হয়েছে, control, what is control? না, এটা তো আপনি যে 8 লাখ টাকা দিয়ে সে করলো, এটা তো কন্ট্রোলই করলো, কারণ যে 10 লাখ তার অ্যালাউড ছিল, বাট সে কি করলো, কস্টটাকে কন্ট্রোল করলো 8 লাখের আচ্ছা, ভিতরে। যদি আপনার কোনো মার্কেট ফ্যাক্টরের কারণে দেখা গেল প্রাইস বেড়ে গেল, ধরেন আপনি এটা যেটা উদাহরণ দিলেন, একজন প্রকিউরমেন্ট ম্যানেজারকে 10 লাখ টাকা বাজেট দিলাম আমি পারচেস করার, বাট সে দেখা গেল 8 লাখ টাকার মধ্যে সে প্রকিউরমেন্ট ফুলফিল করে ফেলছে। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন যে একটা পজিটিভ ভ্যারিয়েন্স বা ফেভারেবল ভ্যারিয়েন্স বলতে পারেন, ইটস ওকে। বাট মার্কেটের উপরে যখন তার কন্ট্রোল থাকে না, দেখা গেল ডলার ডিভ্যালুয়েশন বা অ্যাপ্রিসিয়েশনের কারণে টাকার এগেইনস্টে ডলার ভ্যালু বেড়ে গেছে, প্রাইস আগের জায়গায় নাই, তাকে অনেক বেশি দামে মালটা কিনতে হচ্ছে, ধরেন সে 10 লাখের জায়গায় 12 লাখ লাগাই ফেলছে। এই যে 2 লাখ টাকা মার্কেট ফ্যাক্টরের কারণে বেশি চলে গেছে, এবং আপনি যে উদাহরণটা দিলেন ভ্যারিয়েন্স অ্যানালাইসিস, ম্যাথমেটিক্যালি এটাকে আমরা বলবো আনফেভারেবল ভ্যারিয়েন্স। তো এই আনফেভারেবল এর জন্য তাকে ভর্ৎসনা করা বা টার্মিনেট করা বা তাকে ডিমোটিভেট করা যাবে কিনা? এটা তো আপনি হলো আরেকটা ক্লাসে আপনি পড়েছিলেন যে আনএভিটেবল যেটা কন্ডিশন গুলো ঘটে, সার্কামস্ট্যান্সেস গুলো ঘটে, এর উপর আমাদের কোনো হাত থাকে না। এক্স্যাক্টলি, সেটাই বলা হয়েছে। দ্যাট মিন্স ওই মার্কেট সিনারিওর উপরে ওই দ্যাট রেসপেক্টিভ ম্যানেজারের কোনো কন্ট্রোল নাই। ওই একটা সুন্দর নাম ছিল, কোন যেন ক্লাসে আপনি আলোচনা করছিলেন, আচ্ছা, ওই ইয়েটা ভুলে গেছি ওটা। ওই কন্ডিশনের কারণে আমরা তো তাকে কিছু বলতে পারবো না, কারণ যে এটা তো এক্স্যাক্টলি। কেউ আনএভিটেবল কন্ডিশন। ওকে, তার মানে তাকে ওই ম্যানেজার, একজন পার্টিকুলার ম্যানেজার অথবা ইউনিটকে, তার রেসপেক্টিভ ইউনিটকে যদি আমি জাস্টিফাই করতে যাই বা পারফরমেন্স মেজার করতে যাই, তাহলে শুধুমাত্র আমাকে দেখতে হবে তার কন্ট্রোলেবল এরিয়া কোনটা। কন্ট্রোলেবল এরিয়া নিয়েই আমি শুধু তাকে মেজার করতে পারবো, কিন্তু এমন কোনো কিছু যেটা তার বিয়ন্ড দ্য কন্ট্রোল, এইরকম কোন সিনারিও নিয়ে আমি তাকে রেসপন্সিবল করতে পারবো না। এটা মূল বিষয়টা, এটা কন্ট্রোলিং এর যে কনসেপ্টটা। The responsibility center
should have the manager should have the ability to control or at least significantly influence the result of the center over which he or she has control. অর্থাৎ যেমন এটা যদি প্রকিউরমেন্ট ম্যানেজার হয় বা সেলস ম্যানেজার হয় বা প্রোডাকশন ম্যানেজার হয়, তো ওর এরিয়াটা বা ওর জুরিসডিকশন ভেরি মাচ ডিফাইন্ড। এরকম কন্ট্রোলেবল না এরকম কোনো উদাহরণ আছে? যেমন একটা উদাহরণ আমরা দিলাম যে মার্কেট ফ্যাক্টর বা ম্যাক্রো ইকোনমিক্যাল কোনো ফ্যাক্টর, ডিজাস্টার। যে অমিক্রন যে চলে আসছে এখন ঘরে ঘরে ঢুক, এখন তো এটা একটা গ্লোবাল কনসার্ন, এটার উপর কারো কোনো কন্ট্রোল নেই। তো এই কারণে তার পারফরমেন্স যদি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের বলার কিছু থাকবে না। আর একটা বিষয়, যেমন কোম্পানির ইন্টারনাল কিছু ফ্যাক্টরস আছে, সেগুলোও তার বিয়ন্ড কন্ট্রোল। যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশনের জন্য কিন্তু কোনো হাত নাই কোনো ম্যানেজার, এটা পূর্ব নির্ধারিত। কিন্তু যেহেতু ভাই এটা কিন্তু আমরা কিন্তু বর্তমান পার্সপেক্টিভে আমরা যদি ক্যাপিটাল বাজেটিং এর ইস্যুগুলো কিন্তু আমরা ডিসিশন মেকিং এ আনি না, কারণ যেটা সাঙ্ক কস্ট মনে করি আমরা, যেটা আমরা বিজনেস করলেও হবে না করলেও হবে, আমরা ওইভাবেই করি যে আমরা ডিপ্রিসিয়েশনকে কনসিডারেশন দিই না যে কোনো প্ল্যান পরিকল্পনা করার জন্য। স্ট্র্যাটেজি পেপার বলেন আর আপনি হলো মাস্টার বাজেট বলেন। দেখেন, দ্য মেইন ক্লাসিফিকেশন সেন্টার, চারটা সেন্টারের কথা বলা হয়েছে বেসিক। একটা হচ্ছে কস্ট সেন্টার। কস্ট সেন্টারের কাজটা হচ্ছে কি, দ্য কস্ট সেন্টার ইজ রেসপন্সিবল অনলি ফর দ্য ইনকারেন্স অফ কস্ট। A cost center does not earn any revenue and therefore generates no profit. An equipment maintenance department or an internal accounting department is example of cost center. আর কস্ট সেন্টারের কমপ্লেক্সিটির দিক থেকে যে বৈশিষ্ট্যটা আমরা দেখলাম, যে এটাকে বলা হচ্ছে যে লিস্ট কমপ্লেক্স। লিস্ট কমপ্লেক্স বলার একটা উদ্দেশ্য হতে পারে যে এটা ওয়ান ওয়ে ওর ফাংশনটা, ও শুধু মানে খরচ করবে, বাট ওর কি আসবে জেনারেট করবে এটার জন্য তার কোনো দায়বদ্ধতা নাই। So এটা comparatively less complex since it has no revenue or profit function. Managers of cost center can be evaluated by variance analysis. অর্থাৎ তাকে কিভাবে মেজার করবেন সে ব্যাপারে একটা টিপস দেওয়া আছে, যে তার ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে দেখতে হবে যে তার অ্যালোকেটেড যে কস্ট বা এস্টিমেটেড যে বাজেটটা তাকে দেওয়া আছে সেটার মধ্যে সে আসলে তার কাজটা সারতে পারে কিনা। যদি ওটার মধ্যে করতে পারে তাহলে আমরা বলতে পারি ফেভারেবল কন্ডিশন, আর যদি এক্সিড করে তাহলে আমরা বলি আনফেভারেবল কন্ডিশন। আর এফিশিয়েন্সিটা হবে, এফিশিয়েন্সি মিন্স অ্যাচিভিং ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি with minimum wasted effort or expenses. This is the core feature of cost center. Revenue center ta একটু two way or function, আচ্ছা revenue function টা না, এটা one way. The revenue center is the opposite of cost center in that it is responsible only for revenue. শুধুমাত্র revenue generate করাই তার কাজ। For example, a sales department is a revenue center. আর সেলস ডিপার্টমেন্টের ইফেক্টিভনেসটা আসলে আমরা কিভাবে, ওর মেজারমেন্ট ক্রাইটেরিয়াটা কি, তা কিভাবে আমরা মেজার করি? The effectiveness is the key for evaluation. Effectivenessটা ডিপেন্ড করতেছে কিসের উপর, সেটা হলো বিষয়। Effectiveness is the degree to which something is successful in producing a desired result or goal. অর্থাৎ তাকে নিশ্চয়ই একটা সেলস টার্গেট দেওয়া থাকে, এই টার্গেটটা সে অ্যাচিভ করতে পারে কিনা বা একটা বেঞ্চমার্ক সে রিচ করতে পারে কিনা, এটার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি যে তার সেন্টার বা তার ইউনিট ইজ সাকসেসফুল and manager is successful বা ইফেক্টিভ। আর প্রফিট সেন্টার কাজ করে দুইটা নিয়ে, একটা হলো তার কস্ট অ্যান্ড রেভিনিউ বা এক্সপেন্স অ্যান্ড রেভিনিউ, দুইটা বিষয় তাকে খেয়াল রাখতে হয়, দুইটার রেজাল্টই আসলে হচ্ছে প্রফিট। So is the department responsible for both revenues and expenses? A department within a store such as hardware department is an example of a profit center because it has both revenues and cost of goods sold. Okay, efficiency to depend করে, both efficiency and effectiveness are assessed but priority is given to the effectiveness. এখানেও effectiveness দেখা হয়। In fact, the profit can be treated as the goal to achieve. অর্থাৎ তার প্রফিট, তার বেঞ্চমার্ক প্রফিটের উপর ডিপেন্ড করে তার ইফেক্টিভনেসটা। আর ইনভেস্টমেন্ট সেন্টার একটু ব্রডার,
বলা হয় যে ইনভেস্টমেন্ট সেন্টার তার যে ফাংশন, তার যে এরিয়া বা কাভারেজ, এটা অনেকটা পুরো একটা অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে। বাট যদিও এটা পুরো অর্গানাইজেশন না, it is a part of a large organization. It covers, it is responsible for profit and for providing a return on the capital that has been invested by its organization. এর ইফেক্টিভনেস কে জাস্টিফাই করার জন্য বেশ কিছু ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আদার্স ক্যাপিটাল বাজেটিং এর যে ম্যাথমেটিক্স গুলো ইউজ করা হয়, এনপিভি হইতে পারে, তারপরে পে ব্যাক পিরিয়ড হইতে পারে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই চারটা জিনিস একটু মাথায় নিলেই আমরা বাকি এমসিকিউ গুলা কভার করতে পারবো। এমসিকিউ গুলো একটু দেখাই এক নজর, অল্প কয়েকটা দেখেন। দেখেন শুরুতে একটা এমসিকিউ আছে 148, এটা দেখতে অনেকটা ম্যাথমেটিক্স এর মতো, বাট এটা আসলে ম্যাথ না, ছোট্ট একটা ডিসিশন আছে এর মধ্যে। দেখেন ম্যানহাটন কর্পোরেশন হ্যাজ সেভারাল ডিভিশনস, যেটা আমরা শিখে আসছি যে রেসপন্সিবিলিটি সেন্টার বলতে যেটা বোঝায় যে তার অনেকগুলো ডিভিশন থাকতে পারে। সো ম্যানহাটন কর্পোরেশন হ্যাজ সেভারাল ডিভিশনস দ্যাট অপারেট অ্যাজ ডিসেন্ট্রালাইজড প্রফিট সেন্টার্স। At the present time, the fabrication division has excess capacity of 5,000 units with respect to the UT371 circuit board, এটা একটা প্রোডাক্ট যা ম্যানুফ্যাকচার করে, and excess capacity আছে there. A popular item in many digital applications, information about the circuit board এরকম যে market price 48, variable selling and distribution cost on external sales $5. External sales বলতে এটাই আসলে তার রেগুলার সেলস কন্ডিশন, এক্সটার্নাল সেলস। বাট এখানে এক্সটার্নাল বা ইন্টারনাল সেলস এর ইস্যু কেন আসলো সেটাই বোঝার বিষয়, আমি একটু হাইলাইট করে রাখতেছি। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট $21, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট $10. সো ম্যানহাটনস ইলেকট্রনিক অ্যাসেম্বলি ডিভিশন, আমরা শুরুতে ছিলাম কোথায়, ফ্যাব্রিকেশন ডিভিশনস, আর এখানে বলছে অ্যাসেম্বলি ডিভিশন, এদের মধ্যে নিশ্চয়ই কোনো বোঝাপড়া আছে। wants to purchase a 4500 circuit boards either internally, এটাও হাইলাইট করলাম, or else use a similar board in the marketplace that sells for $46. The electronic assembly division's management feels that if the first alternative is pursued, a price concession is justified. Given that both divisions are part of the same firm, এটা একই কোম্পানির আন্ডারে দুইটা ডিভিশন, best process to determine the price ultimately charged by the fabrication division to the assembly division for the circuit board is to, তাহলে তারা তাদের বেস্ট ওয়ে কোনটা প্রাইস সেটেল করার জন্য, তাদের রেগুলার প্রাইস হলো এটা। তার মানে যেটা বোঝা গেল যে এই প্রোডাক্টটা প্রডিউস করে ফ্যাব্রিকেশন ডিভিশন, আর অ্যাসেম্বলি ডিভিশন এটা নিয়ে আসে বা তার সেও এটা ডিল করে তার অন্য পারপাস ফুলফিল করার জন্য। তো ফ্যাব্রিকেশন ডিভিশনের ক্যাপাসিটি আছে, ইউজুয়ালি তারা 500 ইউনিটস নিয়ে কাজ করে, বাট তার আরো এক্সেস ক্যাপাসিটি রয়ে গেছে। এটা রেগুলার প্রাইস $48, আর এটা যখন সে রেগুলার কাস্টমারদের কাছে সেল করে আউটার, সেক্ষেত্রে তার ভ্যারিয়েবল মার্কেটিং কস্ট বা সেলিং কস্ট আছে $5। আর ম্যানহাটন ইলেকট্রনিক্স এর অ্যাসেম্বলি ডিভিশন, তার যখন 4500 সার্কিট বোর্ডের দরকার পড়লো, সে চিন্তা করলো যেটা ইন্টারনালি কালেক্ট করা যায়। ইন্টারনালি যদি কালেক্ট করা যায় সেক্ষেত্রে এই $5 কিন্তু একটা কনসেশনাল ফ্যাক্টর হতে পারে।
কারণ এই খরচটা কিন্তু ফ্যাব্রিকেশন ডিভিশনের লাগবে না। সো দেখেন, তো এটা একটা প্রস্তাব ছিল, এবং ম্যানহাটন অ্যাসেম্বলি ডিভিশনের যে সার্ভেটা ছিল তারা দেখতে পাচ্ছে যে এটা $46 পাওয়া যায়, বাইরে থেকে নিলেও নেওয়া যায়। আর যেহেতু তার কোম্পানি নিজেই এটা করে, তার আরেকটা ডিভিশন এটা করে থাকে, সো এখানে কোনো প্রাইস কনসেশন ইজ জাস্টিফাইড, প্রাইস কনসেশন ইজ জাস্টিফাইড বিকজ এই $5 একটা ফ্যাক্টর এখানে। সো গিভেন দ্যাট বোথ ডিভিশনস আর পার্ট অফ দ্য সেম ফার্ম, যেহেতু একই কোম্পানির প্রতিষ্ঠান, সো এই $5টা তো এলিমিনেট করাই যায়। তাহলে এরকম একটা সিনারিওতে একই কোম্পানির দুইটা ডিভিশনের মধ্যে যদি প্রোডাক্ট বাই এন্ড সেল হয়, সেক্ষেত্রে এখানে যে ধরনের অল্টারনেটিভ গুলো আছে সেখানে বেস্ট ডিল কোনটা হইতে পারে। দেখেন বলছে set the price equal to the price that would be charged if the fabrication department had no excess capacity. এটা প্রথমেই আমি খারিজ করে দিচ্ছি, এটা নিয়ে পরে কথা বলতেছি। Establish the price by top management. Establish the price by top management. এটাও তো হতে পারে, কোম্পানির বস যদি চায় তাহলে তো হতে পারে, বস ইজ কিং, বসের কথাই শেষ কথা। বাট এটা একেবারে কোয়ালিটেটিভ জাজমেন্ট, সবসময় এটা ম্যাথমেটিক্যালি ঠিক নাও হতে পারে, আর অনেক ম্যাথমেটিক্যাল ইস্যু যেহেতু এখানে ইনভলভ। Establish the price by an arbitration committee. Arbitration বলতে বোঝায় আসলে নেগোসিয়েশন আর আরবিট্রেশনের মধ্যে তো একটু ডিফারেন্স আছে। নেগোসিয়েশন হলো মানে ডিরেক্টলি দুইটা পার্টি যদি কথা বলে সেটা নেগোসিয়েশন, আর আরবিট্রেশন হলো থার্ড পার্টি ইন্টারভেনশন। এখানে থার্ড পার্টির আসলে দরকার নেই, যেহেতু তারা একই প্রতিষ্ঠানের দুইটা কোম্পানি, দুইটা ডিপার্টমেন্ট। সো সিটাও খুব একটা জাস্টিফাইড না। ডিটাকে বলা হচ্ছে জাস্টিফাইড, সেটা হচ্ছে establish the price through negotiations between the fabrications and electronic assemblies division management. So তারা নিজেরা কথা বলে এটা সেটেল করে নিতে পারে। আচ্ছা, আর অপশন এ নিয়ে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই অপশন এ কে কেন বাদ দিলাম, দেখেন set the price equal to the price that would be charged if the fabrication department had no excess capacity. আচ্ছা, মার্জিনাল অ্যানালাইসিস নিয়ে তো একটু ধারণা আছে অনেকে, সৌরভের আছে, আরিফ ভাইয়েরও একটু ধারণা থাকার কথা, একটু না ভালো ধারণা থাকার কথা। মার্জিনাল অ্যানালাইসিসে আমরা দেখছি যখন আপনি রেগুলার কোনো সিনারিও থেকে বা রেগুলার যেই কোয়ান্টিটি নিয়ে কাজ করেন, এটার বাইরে যখন একটা অফার আসে বা মানে প্রোডাকশনের বিষয় আসে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট যে জাজমেন্ট বা যেটা চেক আউট করতে হবে যে আপনার অ্যাডিশনাল ক্যাপাসিটি বা আইডল ক্যাপাসিটি আছে কিনা। এক্স্যাক্টলি। তো আইডল ক্যাপাসিটি থাকলে তবেই না সে ইন্টারনাল হোক বা এক্সটার্নাল যে কোনো কাস্টমারকে ওই 4500 ইউনিট সার্ভ করতে পারবে। তো set the price equal to the price that would be charged if the fabrication department had no excess capacity. প্রথম কথা হলো যে এক্সেস ক্যাপাসিটি যদি নাই থাকে, সে এই তার ইন্টারনাল ডিভিশন হোক বা একই বসের আর একটা ডিভিশন হোক না কেন, সে এই নেগোসিয়েশনে যাওয়ার কোনো প্রশ্ন নেই, সে যাবেই না, সেই ডিলটাই অ্যাকসেপ্ট করবে না, প্রথমেই বাদ। প্রাইস নেগোসিয়েশন তো পরের ধাপ, এই কারণে এই ম্যাথমেটিক্সে যদি আমরা ম্যাথমেটিক্সে যে এগোই তাহলে $21 উপরে হলেই আমরা এটা ইয়ে করতে পারি, দিতে পারি। রাইট, আমি এই পরের কথাটাতে আসতে চাচ্ছিলাম, আপনি ধরে ফেলছেন চেষ্টা। হ্যাঁ, এখান থেকে এটাও একটা লার্নিং, জাস্ট এই কেস থেকে এটাও একটা লার্নিং। যদি ইন্টারনালি নিজেদের মধ্যে প্রাইস বাই এন্ড সেল করতে যাই, সেক্ষেত্রে এই প্রশ্নটা এভাবেও করা যেতে পারতো যে হোয়াট শুড বি দ্য মিনিমাম প্রাইস, মিনিমাম চার্জিং প্রাইসটা কত হতে পারে, এটাও একটা প্রশ্ন হতে পারে। যে ফ্যাব্রিকেশন ডিপার্টমেন্ট যদি এগ্রি করে এবং তার আদার কন্ডিশনস গুলো যদি ফুলফিল হয়, লাইক তার আইডল ক্যাপাসিটি তাকে অ্যালাউ করছে যে তার আইডল ক্যাপাসিটি আছে, তাহলে সে মিনিমাম শুধু একটা সেন্টেন্স একটু ঘুরাই দিলেই হয় যে হোয়াট শুড বি দ্য মিনিমাম প্রাইস। দ্য মিনিমাম প্রাইস $21 or above. Yes.
হ্যাঁ, কারণ আদার ফিক্সড কস্ট যেগুলো আছে দেখেন এখানে আদার ভ্যারিয়েবল কস্ট এটাতে অ্যাভয়েড করা যায় এই $5, কারণ এটা শুধুমাত্র এক্সটার্নাল সেলস এর জন্য প্রযোজ্য। সেলিং কস্ট, ডিস্ট্রিবিউশন এন্ড সেলিং কস্ট, দ্যাট মিনস এখানে আদার্স আপনার ট্রান্সপোর্ট কস্ট ইনভলভ থাকতে পারে, বাট ইন্টারনালি তো এটা দরকার পড়তেছে না, সো এটা বাদ। আর ভ্যারিয়েবল মার্কেটিং ম্যানুফ্যাকচারিং কস্ট $21 হলেই এক ডিপার্টমেন্ট আর এক ডিপার্টমেন্টের কাছে মাল ডেলিভারি দিতে পারে, কারণ তার আদার যে ফিক্সড যে সিনারিওটা আছে এটা তো তার ফিক্সড আছেই। কারণ দেখা গেল এই কোম্পানিটার রিলেভেন্ট রেঞ্জ বা ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি ফর এক্সাম্পল আমি বলছি 10,000 ইউনিটস, বাট ইউজুয়ালি সে প্রোডাকশন করে 5,000 ইউনিটস, দ্যাট মিনস তার আরো 5,000 ইউনিটস প্রোডাকশন করার ক্যাপাসিটি আইডল রয়ে গেছে। তো এই আইডল হয়ে যাওয়ার কারণে তার ফিক্সড কস্ট কিন্তু তাকে ক্ষমা করে না, তার ফিক্সড কস্ট যে হারে হওয়ার কথা সে হারেই হয়, এবং ইভেন সে যদি এক ইউনিটও প্রোডাকশন না করে বা লকডাউনের কারণে ফ্যাক্টরিটা আইডল বসেও থাকে, তার ফিক্সড কস্ট উইল বি রিমেইন সেম। সো এইটাও সে কনসিডার না করলে করতে পারে। এই কারণে সাধারণত মার্জিন অ্যানালাইসিসে দেখা হয় এটা যে প্রোডাকশনের অ্যাডিশনাল প্রোডাকশনের ক্ষেত্রে বা ইনক্রিমেন্টাল প্রোডাকশনের ক্ষেত্রে মিনিমাম প্রাইস শুড বি দ্য ভ্যারিয়েবল কস্ট, এন্ড কোনো কোনো ক্ষেত্রে অ্যাডিশনাল ফিক্সড কস্ট থাকতে পারে রেসপেক্টিভ প্রোডাক্টের জন্য, বাট ইউজুয়ালি ওই ভ্যারিয়েবল কস্ট পর্যন্ত কস্টটাকেই মিনিমাম প্রাইস হিসাবে ডিক্লেয়ার করতে পারে। এবং সেম প্রশ্নটা আছে, আমরা যেটা অতিরিক্ত প্রশ্নের অতিরিক্ত যে কথাগুলো বললাম এটা সেম প্রশ্নটা আছে। ক্লিয়ার এটা? জি ক্লিয়ার। আর দু একটা প্রশ্ন দেখি আমরা। দেখেন প্রশ্নগুলো দেখতে একটু বড়ই লাগে, এটা আসলে খুব ডিফিকাল্ট না। দেখেন, ডেভিড রজার্স, পারচেজিং ম্যানেজার at a Fairway Manufacturing Corporation, was able to acquire a large quantity of raw materials from a new supplier at a discounted price. Okay, that means এটা সে একটা procurement manager ধরে নেন, purchasing manager. Okay, Marion's Corner, inventory supervisor. এটা আরেকজন ভদ্রলোক, তার আরেকটা দায়িত্ব। Marion Corner inventory supervisor is concerned because the warehouse has become crowded and some things had to be rearranged. অর্থাৎ গোডাউন ভরা আছে, একদম গোডাউন একটু না সাজাইলে আসলে নতুন মাল আনা কঠিন। The Brian Jones, vice president of the production, is concerned about the quality of the discounted material. অর্থাৎ এক একজনের এক একটা রেসপন্সিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। However, the engineering department tested the new raw materials and indicated that it is of acceptable quality. At the end of the month, Fairway experienced a favorable materials uses variance. এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। At the end of the month, মানে এখান থেকে ইভ্যালুয়েশন শুরু হয়েছে আর কি। Then Fairway experienced a favorable material uses variance, a favorable labor uses variance, and favorable materials price variance. বেশ কিছু favorable মেজারমেন্ট পাওয়া গেছে। আর ঘটনাটা শুরু করছে কিন্তু পারচেজিং দিয়ে। একজন পারচেজ করে, এখানে কিন্তু ইনফেরিয়র ইনফরমেশন হচ্ছে এইটা, ইনভেন্টরি সুপারভাইজার, তার গোডাউন সাজাইতে হবে, দিস নট আওয়ার হেডেক। ব্রায়ান জোন্স, ভাইস প্রেসিডেন্ট, সে কোয়ালিটি কনসার্ন, এটা আপনাকে এনশিওর করলো সে যে মালটা কিনছে এবং ফেভারেবল কন্ডিশনে ছিল তার কেনাটা, রিগার্ডিং প্রাইস, ইউজিং তার মানে ম্যাটেরিয়াল ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, যেটা ম্যাটেরিয়ালস ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স এন্ড প্রাইস ভ্যারিয়েন্স, লেবার ভ্যারিয়েন্স, সবগুলো ফেভারেবল হওয়ার জন্য যে সাপোর্টিং ইস্যুস, কোয়ালিটি তো অবশ্যই এনশিওর করতে হবে। আপনাকে 10,000 টাকা দেওয়া হলো, আপনি 8,000 টাকার মধ্যে কেনাকাটা সেরে ফেলছেন, বাট আপনাকে কিনতে বলা হচ্ছে তাইওয়ানের প্রোডাক্ট, বাট আপনি নিয়ে আসছেন চাইনিজ প্রোডাক্ট। এভাবেও তো আপনি প্রাইস ভ্যারিয়েন্স বুঝাই দিতে পারেন কোম্পানিকে যে আমি বাজেটের মধ্যেই ছিলাম, কিন্তু ব্যাপারটা এটাই হলো যে তাকে তাইওয়ানিজ প্রোডাক্ট কিনতে বলছে এবং সে তাইওয়ানিজ বা কোরিয়ান ভালো প্রোডাক্টটাই নিয়ে আসছে।
ফর এক্সাম্পল বলতেছি, তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটাকে এনশিওর করছে, সো আদার কোয়ালিটির ইস্যুস ওয়ার মানে কনফার্ম। বাট এই যে ফেভারেবল কন্ডিশন গুলো আসলো, যে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স, ফেভারেবল লেবার ইউজেস ভ্যারিয়েন্স and favorable materials price variance. প্রশ্ন হলো, the uses variances were solely the result of a higher yield from the new raw materials. The favorable materials price variance would be considered the responsibility of the এই রেসপন্সিবিলিটিটা কার ছিল? এই এটার জন্য যদি পুরস্কৃত করতে হয় আপনি কাকে করবেন? যদিও এখানে চারটা ম্যানেজারের কথা আসছে, আপনি কাকে আসলে বাহবাটা দিবেন? পারচেজিং ম্যানেজার। এক্স্যাক্টলি। তার মানে এখানে কোনোভাবেই আপনি ইঞ্জিনিয়ারকে তো এখানে কোনোভাবে অ্যাসাইন করা যাচ্ছে না পুরো কাজটার জন্য। তার মানে এখানে কন্ট্রোলিং ফ্যাক্টরটা কি ছিল পারচেজিং ম্যানেজারের? প্রাইস ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স ডেফিনেটলি, মানে ওই প্রাইসের মধ্যে সে আসলে তার পারচেজটাকে এক্সিকিউট করতে পারছে সে। বাট এখানে কিন্তু আপনার এই পারচেজিং ম্যানেজারের যে ইয়েগুলো কাজগুলো, যেমন আমাদের যে ম্যাটেরিয়াল ভেরিয়েন্সও ওনার দায়িত্ব, আবার হলো প্রাইস ভেরিয়েন্সও ওনার দায়িত্ব, দুটোই উনি সাকসেসফুলি ফেভারেবল আছে, কিন্তু চাইছে শুধু আমাদের থেকে যে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের জন্য কে এক্স্যাক্টলি শুধুমাত্র ম্যাটেরিয়ালস প্রাইস কে এখানে ইন্ডিকেট করে বলে দিয়েছে, কিন্তু দ্য ফেভারেবল ম্যাটেরিয়ালস প্রাইস। জি অনেক অঙ্কই আছে, অনেক বড় গল্প শেষে এক বাক্যেই প্রশ্নটা পাওয়া। কারণ দেখা গেল যে এখানে দেখেন আপনার ফেভারেবল ভ্যারিয়েন্স কিন্তু অনেকগুলোই ছিল, যে ম্যাটেরিয়ালস এফিশিয়েন্সি যেটা ইউজেস ভ্যারিয়েন্স, আবার বলছে লেবার ইউজেস ভ্যারিয়েন্স। তো এই ভ্যারিয়েন্স গুলোর সাথে একটার সাথে আরেকটার সামান্য লিঙ্কেজ আছে, বাট ফুললি লিঙ্ক না। যেটার উপর 100% কন্ট্রোল আছে কোনটার উপরে? প্রাইস ভ্যারিয়েন্সের উপরে। তাকে আগে কিনতে হয়েছে। লেবার এফিশিয়েন্সি ভ্যারিয়েন্স, লেবার ইউজেস ভ্যারিয়েন্স, যেটা লেবার যদি ইনএফিশিয়েন্ট হয়, লেবার ইনএফিশিয়েন্ট হলে তো ম্যাটেরিয়াল বেশি লাগবে, তাই না? সেক্ষেত্রে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সটা আনফেভারেবল হতে পারতো লেবার যদি ইনএফিশিয়েন্ট হতো। সেক্ষেত্রে কিন্তু আমি এই পারচেজিং ম্যানেজারকে কোনোভাবেই দায়ী করতে পারতাম না। বাট পার্টিকুলারলি যেটার জন্য আমি দায়ী করতে পারি বা প্রশ্ন করতে পারি অ্যাটলিস্ট, যে ফেভারেবল, দ্যাটস ওকে, কোয়ালিটি তো তুমি ভালো করছো, তুমি আমার বাজেটের মধ্যে মালটা কিনতে পারছো, দ্যাট মিনস ইটস ওকে। তার ইফেক্টিভনেস যদি জাস্টিফাই করি ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে, তাকে আমি একটা ফেভারেবল কন্ডিশনে দিতে পারি এবং তাকে আমি মোটিভেশন দিতে পারি। আর যদি সে এটা ফেল করে, সেক্ষেত্রে আদার্স ইস্যুস গুলা সামনে চলে আসবে, এবং সেক্ষেত্রেও আপনি যেটা আরো ফার্দার কথা বলার সুযোগ আছে এখানে, যে এই প্রাইস ভ্যারিয়েন্সটা যদি আনফেভারেবল হতো তাহলে কি কি প্রশ্ন সামনে আসতে পারত? টপ ম্যানেজমেন্ট তাকে মানে নিশ্চয়ই একটা চিঠি ধরায় দিত যে কেন তুমি বাজেটটা ফেল করলা, এবং সেটা সম্ভাব্য উত্তর কি হতে পারত? সম্ভাব্য উত্তর যেটা আগে আপনি বলে দিচ্ছেন, যেটা বাজারে হঠাৎ করে বেড়ে গেল, এটা একটা রিজন হতে পারে। অর্থাৎ কোয়ালিটি অনেক ভালো কিনছে, যে কোয়ালিটির কেনার কথা দেখছে যে হচ্ছে 1 টাকা বেশি হলে আমার কোয়ালিটি অনেক ভালো হয়, এক্ষেত্রে আমার এই দুটোই আমার মাথায় আসছে। আচ্ছা, সেক্ষেত্রে ধরেন কোয়ালিটি ধরলাম মেনে নিছি আমি, তাকে যেই ফিচারটা দেওয়া হয়েছে সেই ফিচারটা সে কিনছে, বাট ইন্টারন্যাশনাল মার্কেট মনে করেন বেড়ে গেছে, সেই কারণে সেটা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে যদি তার আনফেভারেবল ভ্যারিয়েন্স আসেও, আপনি তাকে নেগেটিভলি করতে পারবেন না, ট্রিট করতে পারবেন না। জি আচ্ছা, যেহেতু এটা জানার জন্য জাস্ট শুধু আমি অনেকগুলো অঙ্ক দেখলাম এই যে গত অধ্যায়ে, যে অধ্যায়টা আমরা শেষ করলাম সিভি অ্যানালাইসিসে, যে পুরোটা অঙ্ক না পড়েও শুধু ওই লাস্টের লাইনটা পড়েই দেখা যাচ্ছে যে এটা অ্যান্সার হবে। এই ক্ষেত্রে দ্রুত সমাধানের জন্য এটা করা যায় কিনা? যেমন এই অঙ্কটা যদি ওই এত কিছু না পড়ে লাস্টের লাইন পড়তাম, তাহলে কিন্তু আমি এটাই অ্যান্সার বের করতাম যে এটাই হবে পারচেজিং ম্যানেজার। করা যাবে। এর জন্য আসলে আমাদের প্রশ্নের সাথে বেশি পরিচিতি দরকার। অনেক বেশি বেশি পরিচিতি যখন হয়ে যাবে আপনি এটা বুঝতে পারবেন আসলে, যেহেতু আমরা এখনো লার্নিং স্টেজে আছি, লেসন মোডে আছি, সো আমরা পুরোটা পরেই আসলে ডিসিশন নিচ্ছি, বাট এই অভ্যাসটা হয়ে যাবে এক সময়।
বাট এক্সাম মোডে যখন থাকবেন অবশ্যই লাস্ট সেন্টেন্সটা আগে দেখবেন ডেফিনেটলি। তো আসলে এই টপিকটার প্রশ্নের ধরনগুলো আসলে এরকম, মানে কাজটা কার এবং এই কাজের জন্য তাকে আপনি কতটুকু দায়ী করবেন বা করবেন কিনা, এইটাই হলো রেসপন্সিবিলিটি সেন্টার অ্যান্ড রিপোর্টিং সেগমেন্টস এর মূল আলোচ্য বিষয় বা লার্নিং ইস্যুস। তো এখানে এমসিকিউ যেগুলো আছে এগুলো আসলে লাইন বাই লাইন পড়ার কিছু নেই, খুবই সহজ, দেখে নেবেন। এখানে 148 থেকে মনে হয় 200 কতটা জানি 50-60টার মতো এমসিকিউ আছে এখানে সব রেসপন্সিবিলিটি সেন্টার নিয়ে, সেগুলো একটু দেখে নিন। আর আমরা নেক্সট সেশন ধরবো হলো থেকে সেকশন ডি দিয়ে, কস্ট অ্যাকাউন্টিং, একদম পিওর কস্ট অ্যাকাউন্টিং। সেকশন ডি উঠে গেলে বুঝবেন যে আপনার পার্ট 1 পড়াশোনা শেষ। আর যেটা থাকে ইআরএফ একেবারে সহজ, খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত, দুটো সেকশন খুব দ্রুত শেষ করতে পারবো ইনশাল্লাহ। ডিটার জন্য একটু সময় লাগবে, একটু স্ট্রেস দিতে হবে। সেকশন ডি মানে কস্ট অ্যাকাউন্টিং এর এমন কোনো কনসেপ্ট নাই যেটা সেকশন ডি তে নাই। আমাদের লোকাল সিলেবাসের যে কস্ট অ্যাকাউন্টিংটা পুরান সিলেবাসে ছিল তার চেয়ে অনেক ভাস্ট, কোনো কিছুই বাদ নেই। এটা আমরা কোন বই থেকে করব? কস্ট অ্যাকাউন্টিংটা কোনটা দেখবো মূলত, নাকি আপনি দেখবেন আপনি ফলো উইলি দেখেন, উইলি দেখেন, এটা বেস্ট। আমি উইলিতেই আছি এখনো। আমি একটু আগাম দেখে নিব, আপনারাও একটু দেখতে পারেন, বা আমি আপনাদেরকে হয়তো পেজ ইন্ডিকেট করে দিতে পারি, আমি একটু দেখে নিই। জিতু ভাই আমি মাঝখানে ছিলাম না একটু, আমরা কি নেক্সট কি বলবো ওই যে সেকেন্ড বি? সেকশন ডি, আচ্ছা ঠিক আছে। সেকশন ডি একদম কস্ট অ্যাকাউন্টিং, কিছুই বাদ দেওয়া যাবে না এখানে। আচ্ছা তাহলে তো হ্যাঁ, ভালো করে। তো আমরা শুরুটা ছিল, আমরা একটু রিক্যাপ করি সিলেবাস সম্পর্কে। যেমন সেকশন এটা ছিল কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্ট। আচ্ছা, এটা একদম ফান্ডামেন্টাল জানার দরকার ছিল, বা নিজেদেরকে একটু রিভাইজ করার জন্য দরকার ছিল। মোটামুটি আপনারা মোটা সবাই। হয়েছে, এটা ভালো হয়েছে। আচ্ছা, সেকশন বি ছিল বাজেটিং। বাজেটিং, হ্যাঁ। বাজেটিং ছাড়া কিন্তু আমরা যে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস আসছি, এটা কিন্তু হতো না, ওটার সাথে খুবই লিঙ্ক। সেকশন বির সাথে সেকশন সি টা কিন্তু একেবারেই লিঙ্ক, ভেরি মাচ। সো সেকশন, যেহেতু বাজেটিংটা আমরা মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে আসছি, সিটা মোটামুটি মানে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস আমরা যেটু দেখলাম, এটা এখানে তো দুর্বোধ্য কোনো ইস্যুস নাই আসলে। না না না, এবং ম্যাথ গুলো বেশ ইন্টারেস্টিং এবং ছোট, কিন্তু একটু খেয়াল রাখতে হয় মানে এগুলো স্ট্যান্ডার্ড একটু খেয়াল রাখতে হয়, স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইড এবং যেটা বাদল, যেটা বাস্তব বুঝতে হবে। মানে একটু ট্রিকি তো হবে এমসিকিউ যেহেতু। আর তাহলে এরপরে আসতেছি আমরা পিওর কস্ট অ্যাকাউন্টিং এ। পরে যেটা থাকবে একদমই সমাজবিজ্ঞান, ইন্টারনাল কন্ট্রোল, যেটা একেবারে ম্যানেজমেন্ট ইস্যুস, একেবারে নন ম্যাথ। আর লাস্টে আছে আপনার বেসিক আইটি রিলেটেড ইনফরমেশন টেকনোলজি। হ্যাঁ, এটা আমরা থিওরি টাইপেরই আমরা উতরাইতে পারবো ইনশাল্লাহ, এবং ছোট, অনেক ছোট। মানে এগুলো যেমন ভ্যারিয়েন্সটা পড়তে কিন্তু বেশ সময় লাগলো, মানে কিছুই বাদ দেওয়া যাচ্ছিল না আসলে, অঙ্কের যে ভ্যারিয়েশন। না না, তাই ভালো বললে এক্স্যাক্টলি, নলেজটা আরো হলো, রিচ হয়ে গেল। আমাদের এই একটা টপিক বাকি ছিল, জাস্ট জেনারেল ডিসকাশন এনাফ। এমসিকিউ যা আছে এখানে দুর্বোধ্য কোনো এমসিকিউ নেই, প্রতিটা পড়লেই বুঝতে পারবেন, এটা নিয়ে আর বেশি সময় দেওয়ার দরকার নেই। সো আগামীতে আমরা ইনশাল্লাহ কস্ট অ্যাকাউন্টিং শনিবার, নেক্সট বুধবার বুধবার ইনশাল্লাহ, যদি সবাই সুস্থ থাকি আর কি। দোয়া করেন, সবার জন্য দোয়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। শেষ মুহূর্তে আমার একটু যে আমরা যারা জুনে পরীক্ষা দিব তারা আমরা কবে করব? জুনে না, মেতে দেন, আমি মে মাসের 4 তারিখে দেবো। জিতু ভাই, জুনে দিন, মে মাসে, কারণ তো রোজা, তো রোজা কবে বলেন তো? এপ্রিল 4 থেকে 5 রোজা। এপ্রিলের 4 তারিখ, এপ্রিল থেকে 4 থেকে শুরু হবে, কিন্তু মে 13 পর্যন্ত যাবে, আমি ক্যালেন্ডার দেখলাম। 12 না না, এপ্রিল 4 থেকে 13 তারিখ কিভাবে যায় আপনার? এক মাস 4 তারিখ হলে এপ্রিল, মে মাসের 4 বা 5 তারিখ পর্যন্ত যেতে পারে, এরকম হবে। তাহলে কয় তারিখে আপনি ডেট দিবেন? আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আমি পেমেন্ট করি নাই, আমি রোজার ব্যাপারটা খেয়াল করি। আমরা জিতু ভাই সবচেয়ে ভালো আমরা জুনের দিকে, লাস্টের দিকে দিই, সবার প্রিপারেশন ভালো করে। জুন শেষ মানে আমার জন্য একটু বেশি লেন্দি হয়ে যায় আসলে, আমার তো ফেব্রুয়ারিতে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু সবকিছু মিলে আসলে শরীরও সাপোর্ট করতেছে না। রমজান মাসে 1 মাস পড়া হবে না, আমি কিন্তু আগের পরীক্ষাটা রোজার মধ্যেই দিছিলাম।
না হয়তো আগে আপনার প্রিপারেশন হতে ছিল এই কারণে যে সো মে মাস অনেক সময় হয়ে যাবে, আর রোজা থেকে পরীক্ষা দেবেন। জুনের চাইতে মে ভালো হবে কেন? জুন ক্লোজিং থাকে, তো আমরা অনেক ঝামেলায় থাকি। এটা একটা মে ব্যাপার। হলে আগেই ভালোই ভালো কারণ হবে। এই ডিসেম্বরে তো দেখলাম আসলে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে ডিসেম্বরে কোনো রেসপন্সই ছিল না। বিশেষ করে জি, আরিফ জি। ভাই জানে, ওই যেহেতু পার্ট 2 তে আরিফ ভাই এনরোল করছে, ওখানে তো আমাদের স্টুডেন্ট অনেক বেশি, 18-20 জনের মতো। তো দেখা গেছে অর্ধেকও আসতে পারতো না ডিসেম্বর মাসে। জুনেও কিন্তু একই রকম সিনারিও হয়। ইনশাআল্লাহ তাহলে দেখা যাক ইনশাআল্লাহ আমরা হ্যাঁ, আমরা সামনে তো ঈদের পরপরই দিয়ে দিব আর কি, চলে ঈদে পড়বো 15 তারিখের মধ্যে ডেট। তাহলে আমরা রেজিস্ট্রেশন কখন করবো তাহলে? রেজিস্ট্রেশন একটু খেয়াল রাখেন এই মাসটা, ডিসকাউন্টটা পাওয়া যায় কিনা। ডিসকাউন্ট না, পাবেন ইনশাল্লাহ। আপনি একটা কথা বলছিলেন না যে হ্যাঁ যত একটু দেরিতে করবো আমি টাইমটা তত বেশি পাবো, তো যদি হ্যাঁ আমরা হ্যাঁ, মেতে দিই তাহলে মেতে মার্চ বা দিলে ধরেন এপ্রিল মার্চ পর্যন্ত ওয়েট করেন, একটি যে কোনো একটা ডিসকাউন্ট অফার ধরতে হবে। আবার ধরেন জি, টাকাও বেশি দেওয়া যাবে না, শুধু জি। শুধু $500 রেজিস্ট্রেশন করার দরকার নেই, যেটা আমি একটু 250 তে আপনি পাবো। খেয়াল রাখেন যেহেতু আপনার সাথে আমি এটা করি না, আমি খেয়াল রাখতেছি, অবশ্যই নোটিফিকেশন পাবো, হ্যাঁ মেল পাওয়া যায়, সমস্যা নাই। বুঝতেছি। তা আপনি ঠিক আমাদের আছে, জানা দিন ইনশাল্লাহ আমরা করে ফেলতে পারবো। ইনশাল্লাহ আমি নোটিশ পাওয়ার সাথে সাথে সবাইকে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে ভাই, থ্যাংক ইউ। জিতু ভাই ওকে, আজকে জিতু ভাই হ্যাঁ হ্যাঁ, আজকে ওটা একটু দিয়ে দিন রেসপন্স একটু শেয়ার করে দিন। আচ্ছা আমি বইটাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ আগের বইটা। ঠিক আছে, আমাদের ওকে, আল্লাহ হাফেজ।